আসসালামু আলাইকুম। অডিটের বাংলা ক্লাসে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রাফিউল ইসলাম। অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন 53তম আবর্তনে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ। আমি সংক্ষেপে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বাই ডেফিনেশন উপসর্গ হচ্ছে যেসব অর্থহীন শব্দাংশ যেগুলো অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, মূলত সেগুলোকেই উপসর্গ বলা হয়। বাংলা ভাষার যে 4টি আলোচ্য বিষয় আছে, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স এবং সিমেন্টিক্স। তো উপসর্গ মরফোলজি বা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এর আলোচ্য বিষয়। তো উপসর্গ যে শব্দাংশ বা শব্দ নিয়ে গঠিত সেগুলো মূলত অব্যয়সূচক শব্দ। তো আসলে অব্যয়টা কি? অব্যয় একটি সমাস নিষ্পন্ন শব্দ যার ব্যাসবাক্য করলে দ্বারা ন প্লাস বয়, যার আবিধানিক অর্থ দ্বারায় যা পরিবর্তনীয় বা পরিবর্তন করা যায় না। তো উপসর্গ যে শব্দাংশ বা শব্দ নিয়ে গঠিত সেগুলো অপরিবর্তনীয় হওয়ায় উপসর্গগুলো আসলে অব্যয়ের ভিতরেই পড়ে। উপসর্গ অব্যয় হওয়ায় অব্যয়ীভাব সমাসের পূর্বপদেও আমরা উপসর্গ এর ব্যবহার দেখে থাকি। যেমন আমরা যদি দেখি কিছু উদাহরণ, যেমন আনত, অনুগমন, উপকূল, নিরামিষ ইত্যাদি। এই শব্দগুলো সবই সমাস নিষ্পন্ন শব্দ এবং অব্যয়ীভাব সমাসের অন্তর্ভুক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদে উপসর্গের ব্যবহার রয়েছে, যেমন আ, অনু, উপ, নির, যার অর্থ দ্বারায় ঈষদনত, অনুগমনের অর্থ দ্বারায় পশ্চাতে গমন, উপকূলের অর্থ দ্বারায় কুলের সমীপে বা কুলের কাছে, এবং নিরামিষের অর্থ দ্বারায় আমিষের অভাব। এক্ষেত্রে উপসর্গগুলো পূর্বপদ হওয়ায় এবং অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থই বেশি প্রাধান্য পায় বলে উপসর্গগুলোর অর্থই মূলত ব্যাসবাক্যে বেশি প্রাধান্য পেয়েছে। তো আমরা জানি যে শব্দের সাথে সাধারণত বিভক্তি, প্রত্যয় এবং উপসর্গ যুক্ত হয়ে থাকে। এর ভিতরে বিভক্তি এবং প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়, অন্যদিকে উপসর্গ শুধুমাত্র শব্দের শুরুতে যুক্ত হয়ে থাকে। আমরা যদি উপসর্গ এর ক্লাসিফিকেশন দেখি তাহলে আমরা দেখতে পারবো যে উপসর্গ মূলত 3 প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গগুলো মূলত বাংলা শব্দের শুরুতে বসে। বাংলা উপসর্গ মোট আছে 21টা। সংস্কৃত উপসর্গগুলো সংস্কৃত শব্দের পূর্বে বসে এবং সংস্কৃত উপসর্গ আছে 20টা। এছাড়াও বাংলা ব্যাকরণের 4 ধরনের বিদেশি উপসর্গ দেখা যায়, যেমন ফার্সি, আরবি, ইংরেজি, এবং হিন্দি বা উর্দু। ফার্সি উপসর্গ মোট আছে 10টা, আরবি উপসর্গ আছে 10টা, ইংরেজি উপসর্গও আছে 10টা, এবং হিন্দি বা উর্দু উপসর্গ আছে 2টা। তো উপসর্গ আসলে আমাদের পারতে হলে উপসর্গগুলো আসলে মুখস্থ করতেই হবে, এছাড়া আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। তবে আমার মতে উপসর্গগুলো মুখস্থ করা খুবই সহজ, কারণ এগুলো ছন্দের মাধ্যমে খুব সহজেই মনে রাখা যায়। যেমন আমরা যদি দেখি বাংলা উপসর্গগুলো: অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, অনুকত, কুনিপাতেবি, ভররাম, শশা, সুহা। আমরা যদি সংস্কৃত উপসর্গগুলো দেখি: প্রপর, অপশমনী, অব, অনু, নির্দূর, বিশু, উত, অধি, অপি, অতি, প্রতিপরি, অভি, উপ, আ। আমরা যদি ফার্সি উপসর্গগুলো দেখি: কারদন, নানিম, ফিবত, বেবর, বকম। আমরা যদি আরবি উপসর্গ দেখি: আমখাস, লাগর। ইংরেজি উপসর্গ আছে 4টা: ফুল, হাব, হেডসাব, এবং হিন্দি বা উর্দু উপসর্গ আছে 2টা: হর এবং হরেক। তো বাংলা এবং সংস্কৃত উপসর্গের ভিতরে 4টা উপসর্গ মূলত আমরা দেখতে পারি যে কমন আছে, যেমন আশু, বিনি। মনে রাখার জন্য এটাও একটা ছন্দের মাধ্যমেই পড়া হয়। ছন্দটা হচ্ছে আশু, বিনি।
যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাংলা উপসর্গে আ আছে, সংস্কৃত উপসর্গেও আ আছে। এছাড়াও আছে সু, এখানেও আছে সু, এখানেও আছে বি, এখানেও আছে বি, এখানে আছে নি, এখানেও আছে নি। তো মূলত বিপত্তি আসলে তখনই বাদে যখন এই আশবিনী থেকে কোশ্চেন আসে। যেমন আমরা আগেই বলেছি যে বাংলা উপসর্গ বাংলা শব্দের শুরুতে বসে এবং সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের পূর্বে বসে। অর্থাৎ এই যে আশবিনী এগুলো যখন বাংলা শব্দের শুরুতে বসবে তখন এগুলো বাংলা উপসর্গ, এবং যখন সংস্কৃত শব্দের শুরুতে বসবে তখন এগুলো সংস্কৃত উপসর্গ। তো আসলে অর্থাৎ এগুলো কী উপসর্গ তা ডিপেন্ড করবে এর পরবর্তীতে যে শব্দটা আছে তার উপর। আমাদের এজন্য ওই শব্দটা বাংলা না সংস্কৃত শব্দ সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো বাংলা শব্দ এবং সংস্কৃত শব্দ আইডেন্টিফাই করার আসলে একটা শর্ট টেকনিক আছে, যেটা আসলে সব ক্ষেত্রে কাজে লাগে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজে লাগে। যেমন দীর্ঘকার, রিকার, রেফ এবং রফলা থাকলে সেটা সংস্কৃত শব্দ হয়ে থাকে সাধারণত। এছাড়াও আমরা দেখি যে মূর্ধন্য স এবং নিয় থাকলে সেটাও সংস্কৃত শব্দ হয়ে থাকে। অন্যদিকে তবর্গীয় শব্দ, তবর্গীয় অর্থাৎ ত, থ, দ, ধ, ন এবং চন্দ্রবিন্দু থাকলে সেটা বাংলা শব্দ হয়ে থাকে। আমরা যদি প্রিভিয়াস কিছু কোশ্চেন দেখি, যেমন নিখুঁত, নিগ্রহ, নিখোঁজ, নীলাজ। এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, যেখানে কোশ্চেনটা এরকম আসছে যে সংস্কৃত উপসর্গ কোনটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিগ্রহতে রফলা রয়েছে, এবং আমরা জানি যে রফলা থাকলে সেটা সাধারণত সংস্কৃত শব্দ হয়ে থাকে। অর্থাৎ গ্রহ শব্দটা একটি সংস্কৃত শব্দ, অর্থাৎ এখানে যে উপসর্গটা ব্যবহৃত হয়েছে নি সেটা সংস্কৃত উপসর্গ। এছাড়াও একটা কোশ্চেন ছিল যে নীলাজ, এটা নীলাজ শব্দটায় কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? অপশনে ছিল বাংলা, সংস্কৃত, ফার্সি, আরবি। তো আমরা জানি নি উপসর্গটা বাংলা এবং সংস্কৃত দুইটার ভিতরেই আছে। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই নিয়ম দিয়ে আসলে সবগুলো কিন্তু ক্র্যাক করা সম্ভব না, আমাদের কিছু জ্ঞানও থাকা দরকার। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো যে সংস্কৃত যে শব্দগুলো আছে সেগুলো একটু গুরুগম্ভীর টাইপের হয়ে থাকে, অন্যদিকে বাংলা শব্দগুলো একটু সহজ সরল টাইপের হয়ে থাকে। তো নীলাজ এটা হবে বাংলা উপসর্গ এর উদাহরণ। এছাড়াও আরও অনেক রকমের কোয়েশ্চেন আসে, সাধারণত ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আসে যে এটা কোন উপসর্গ এর উদাহরণ, যেগুলো আসলে উপসর্গগুলো মুখস্থ করলেই পারা যায়। বাংলা উপসর্গ 21টা, সংস্কৃত উপসর্গ 20টা এবং বিদেশি উপসর্গগুলো মুখস্থ করলে সাধারণত সেই কোয়েশ্চেনগুলো ক্র্যাক করা খুবই সহজ। এছাড়াও আরও আরেক ধরনের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে উপসর্গগুলো কী অর্থে ব্যবহৃত হয়েছে তার উপর ভিত্তি করে। আমরা যদি দেখি উপকূল, উপবন এবং উপগ্রহ, এক্ষেত্রে উপকূলে সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে উপসর্গটি, অর্থাৎ কুলের কাছাকাছি বা সামীপ্যে। এখানে উপসর্গটি সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, এবং এইখানে উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই কোয়েশ্চেনগুলো আসলে ক্র্যাক করতে হলে আমি প্রেফার করব যে 9-10 যে বাংলা গ্রামারের বইটা আছে সেটা ফলো করতে।
সাধারণত প্রত্যেকটা বাংলা এবং সংস্কৃত উপসর্গ এর একাধিক ব্যবহার রয়েছে। তো আমি এই জন্য বলবো যে 19-এর বাংলা বইটা ফলো করতে। অনেকে বলতে পারে যে জয়কলির বাংলা বিচিত্রা বইটা ফলো করা যায়, কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে জয়কলি এর ভিতরে 19-এর বাংলা বইটা তার হুবহু কপি পেস্ট করে বসিয়ে দেওয়া। তো আমি এই জন্য বলবো যে 19-এর বাংলা বইটা ফলো করতে, এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।